হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আমরা ঠিক 10টা 4-এ চলে এসেছি। আমি এক্সট্রিমলি সরি ফর দ্য লেট। অ্যান্ড একটু কমেন্ট করে জানান কি কোন জায়গা থেকে যুক্ত আছেন। আমি প্রথমে সাউন্ডটা একটু চেক করে নিচ্ছি। আমাদের আজকের এইচএসসি ক্লাসে আমরা অ্যানাউন্স করে দিয়েছিলাম যে রাইট ফর্ম ভার্বের যে অংশটা রয়েছে আমরা সেটা করবো। একটু মনে হয় জুম হয়ে বেশি গেছে না, রাইট ফর্ম ভার্বটা লেখা দেখা যাচ্ছে না। আমি একটু পিছিয়ে নিই। Now this will be fine. এখন ঠিক আছে, I guess. হ্যালো, কথা দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? আমার মাইকটা সমস্যা করে গেল, একটু দাঁড়ান। এখন ঠিক আছে? ওকে, সো সবাই একটু যুক্ত হয়ে যান, আর যারা যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। একটু কমেন্ট বক্সে জানাবেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের ক্লাসে। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। আমি জানি যে অনেকে আসলে ক্লাসটা জয়েন করতে একটু সময় লাগে, কারণ অনেকেই তারাবি নামাজ পড়ে আস্তে আস্তে একটু সময় লেগে ফেলে, তাই না, লাগিয়ে ফেলে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। আমাদের গত ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বের বেসিকটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের টপ 12 রুলস, যে রুলসগুলো আপনাদের এইচএসসি পরীক্ষায় প্রচুর আসে, এবং গত ক্লাসে এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। এবং এই রুলসগুলো দিয়ে আপনারা কিভাবে কোশ্চেনে আনসার করবেন সেই জিনিসগুলো কিন্তু আজকে আমরা দেখার চেষ্টা করবো। কক্সবাজার থেকে দেখছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছেন, চট্টগ্রাম থেকে দেখছেন, সিঙ্গাপুর থেকে দেখছেন আমাকে, বিভিন্ন জায়গা থেকে আছেন এই মুহূর্তে আমার সাথে, কুমিল্লা থেকে আমাকে দেখছেন। ওকে, সো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। জাস্ট এ বিট। আচ্ছা, সো প্রথম যে রুলসটা একদম যেটা আপনাদের খুবই খুবই বেশি আসে, সেটা হচ্ছে যে প্রথম রুল 1 নাম্বার 12 নাম্বারের মধ্যে 1 নাম্বার রুলসটা হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আপনারা জানেন এই রুলসটা খুবই ইজি একটা রুল। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি হয়, ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করি। এটা খুবই সাধারণ একটা রুল। এটা উদাহরণ যদি আমি একটু খেয়াল করে দেখি, যেমন আমরা বলি না যে হি ওয়ার্ক অল ডে লং। এই বাক্যটা একটু খেয়াল করে দেখেন, এখানে বেসিক্যালি ওয়ার্ক শব্দটা রয়েছে, এবং এই যে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ফেলতে পারি, তাই না? হি ওয়ার্কস অল ডে লং। এটা হি এর পর আমরা বেসিক্যালি কি করতে পারি, ওয়ার্কস বসাতে পারি। এটা খুবই ইজি না? ওয়ার্কস কেন হলো, এস কেন হলো? দ্যাটস বিকজ আপনার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা এস বা ইএস যুক্ত করি, তাই না? এই যে আমরা জানি অলরেডি। ওকে, থ্যাংক ইউ সো মাচ হাসান মাহমুদ ভাই, দোয়া করবেন আমার জন্য। অনেক ভালো লিখেছেন, বলেছেন, আপনার মন্তব্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে, অনেক ধন্যবাদ। এবার আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে এরকম শূন্যস্থান তো আপনাদের থাকতেই পারে, এটা আপনারা পারবেন, সমস্যা নাই। কিন্তু অনেক সময় দেখবেন রাইট ফর্ম ভার্বের মধ্যে এরকম থাকে, কোনো ভার্ব দেয়া না থেকে শুধু বি থাকে, ব্র্যাকেটের মধ্যে কি থাকে, বি থাকে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন আপনাকে বললাম যে মাই ফাদার নেভার, এবার বি টু লন্ডন, আমার বাবা কখনো লন্ডনে যায়নি। এইটা এরকম থাকতে পারে একটা, আর একভাবে থাকতে পারে এটা, যেমন they
be here last night। ঠিক আছে, এরকম থাকতে পারে। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করে দেখেন। মাই ফাদার নেভার, এখানে শূন্যস্থানে বি শব্দটা থাকতে পারে। আপনারা অনেক সময় কনফিউশনে পড়ে যেতে পারেন যে বি থাকলে আমরা বি এর পাস্ট ফর্ম ব্যবহার করব, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, না কি ব্যবহার করব। মাথায় রাখবেন এখানে বি মূলত শুধুমাত্র বি কে বোঝায় না, বি মানে বি ভার্ব কে বোঝায়। বি ভার্বের মধ্যে কি কি রয়েছে আমরা জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, এই নিজেও একটা বি ভার্ব, তাই না? তাহলে মাই ফাদার নেভার, আমরা বিটাকে এই বিটাকে ভি3 করে দিতে পারি না, বিন, নেভার বিন টু কক্স বা নেভার বিন টু লন্ডন, এভাবে এভাবে করা যায়। কিন্তু এইটা বেসিক্যালি আপনাদের মেইনলি আসে হচ্ছে এই ব্যবহারটা, এই ব্যবহারটা পরীক্ষায় প্রচুর আসে। যেমন দে, এরপর বি ভার্বের যে কোনো একটা আপনাকে বসাতে হবে। আমাকে বলেন তো যে দেটা একটা প্লুরাল নাউন, প্লুরাল প্রোনাউন, তাই না? এটা একটা প্লুরাল প্রোনাউন। আপনারা বলেন এই বি ভার্বের মধ্যে কোনটা বসবে দে এর সাথে? এম বসবে, ইজ বসবে, আর বসবে, ওয়াজ বসবে, না ওয়্যার বসবে? যেহেতু প্লুরাল তার মানে আমরা এখানে আর বসাতে পারবো অথবা ওয়্যার বসাতে পারবো। এখন আপনি দেখেন যে এই বাক্যটা কোন টেন্সে রয়েছে। এখানে দেখেন লাস্ট নাইট কথাটা বলা আছে। যখন লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, অ্যাগো এরকম থাকে, লাস্ট উইক, ঠিক আছে, এরকম থাকলে সেই জিনিসগুলো বা সেই বাক্যগুলো হয় হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। কোন টেন্সে? ফার্স্ট ইনডেফিনিট। তার মানে আমাদের সিম্পলি কি ব্যবহার করতে হবে? এটা তো প্রেজেন্ট না, তার মানে আর হবে না, যেহেতু পাস্ট এজন্য আমরা ওয়্যার ব্যবহার করব। তাহলে কি হবে এখানে? দে ওয়্যার। তাহলে দেখেন বি এখানে ব্র্যাকেটের মধ্যে আছে, স্টিল আমাদের এখানে ওয়্যার ব্যবহার করতে হলো। ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা? ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, না আর হবে না, ইশিতা মাহবুব আর হবে না, বিকজ লাস্ট নাইট ব্যবহার করা আছে। আমি যদি লাস্ট নাইট না বলে যদি বলতাম যে এটা না দিতাম যে দে ড্যাশ হিয়ার, তখন তুমি ব্যবহার করতে পারতা দে আর হিয়ার। ওকে, তখন ব্যবহার করা যেত, আর হবে না। ওকে, আচ্ছা ঠিক আছে, এইটা খুবই খুবই বিখ্যাত একটা জিনিস। এরপরের যেই 3 নাম্বার রুলটা আপনাদের জন্য খুবই ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট, which is that, যেটা আমি এই রুলসের মধ্যে মূলত আপনাদের একটু ডিসক্রাইব করে দিয়েছি। কোন বাক্যের মধ্যে পাস্ট ইন্ডিকেটর যদি থাকে, কি বললাম? কোন বাক্যের মধ্যে যদি ফার্স্ট ইন্ডিকেটর থাকে, ফার্স্ট ইন্ডিকেটর, ফার্স্ট ইন্ডিকেটর কোনগুলো? যেমন আমি একটু আগে বললাম যে লাস্ট নাইট, ঠিক আছে, ইয়েস্টারডে, যেগুলো দ্বারা পাস্ট কে বোঝায়। ইয়েস্টারডে, লাস্ট মর্নিং, ঠিক আছে, লাস্ট ইয়ার, লাস্ট ডেকেড হতে পারে, ঠিক আছে। অর্থাৎ সোজা কথা, যেই শব্দগুলো বা যেই ফ্রেজগুলো দ্বারা কি বোঝাবে? আপনাদের পাস্টকে বোঝাবে বা পাস্টকে বোঝানো হবে। তো এই জিনিসগুলো যখন কোনো বাক্যের মধ্যে থাকবে তখন নিশ্চিন্তে নির্দ্বিধায় মনে করবেন যে এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কি টেন্স হবে? ফার্স্ট ইনডিফিনিট। এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমাদের বসাতে হবে। আমরা একটা উদাহরণ দেখি। আমি একটু আগে যে উদাহরণটা ব্যবহার করেছিলাম সেটাও এটা উদাহরণ ছিল। যেমন আমি যদি আপনাকে বলি, আমি প্রথম দুটো একটু মুছে দিচ্ছি, আপনারা আশা করছি এগুলো একটু লিখে নেবেন। আমি তারপরেও সাজেশন আকারে দিয়ে দিব না আপনাদেরকে, পোস্ট করে দেখেন। যদি বলি যে উই ড্যাশ কাম হিয়ার লাস্ট ইয়ার, ঠিক আছে। অথবা আপনি যদি বলেন যে মাই ফ্যামিলি মুভ টু লন্ডন লাস্ট উইক, ঠিক আছে। এই দুইটা বাক্য একটু খেয়াল করে দেখেন তো, এখানে কি রয়েছে? লাস্ট ইয়ার আছে, লাস্ট উইক আছে। আমরা জানি এগুলো কি বলা হয়? ফার্স্ট ইন্ডিকেটর। সো ফার্স্ট ইন্ডিকেটর যদি থাকে, নির্দ্বিধায় আপনি কি বসাবেন? এটাকে কি মনে করে আপনাকে অ্যান্সার করতে হবে? পাস্ট ইনডিফিনিট মনে করে অ্যান্সার করতে হবে। তাহলে আপনি এই কামকে কি ব্যবহার করবেন? কাম কি কাম হবে? আর
এটা V2 হয়ে যাবে তখন। এখানে আনসারে কি বসবে তখন? কেম ব্যবহার করতে হবে। তাহলে উই কেম হিয়ার লাস্ট ইয়ার, আমরা এখানে গত বছর এসেছি। মাই ফ্যামিলি মুভড, কি হবে? মাই ফ্যামিলি মুভড টু লন্ডন লাস্ট উইক। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? থ্যাংক ইউ। কনসেপ্ট কি ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে একটু বলতে হবে। ঠিক আছে, যারা দেখছেন সবাই একটু আমাদের লাইভটা একটু শেয়ার করে দিব, কারণ আপনাদের টাইমলাইনে দুই একজনও যদি দেখে তাদের কিন্তু উপকার হবে। ঠিক আছে, উপকৃত হবে তারা। সো একটু লাইভে শেয়ার করে দিব যারা দেখছেন এই মুহূর্তে। ওকে, এবার আমরা 4 নাম্বার যে রুলটা আছে এটা একটু দেখার চেষ্টা করি। এটা মুছে দিচ্ছি আমি। 4 নাম্বার রুলটাতে আপনাদের এরকম থাকতে পারে এবং এটা দিয়ে অনেকেই কনফিউজড হয়ে যায়। 4 নাম্বার রুলে অনেক সময় এরকম থাকে, অনেকেই কনফিউজড হয়ে যেতে পারে। যেমন আপনাকে বলা হলো যে ব্র্যাকেটের মধ্যে ভার্বটার সাথে একটা নট যুক্ত করে দেওয়া হতে পারে। ব্র্যাকেটের মধ্যে কি হতে পারে? ব্র্যাকেটের মধ্যে ভার্বের সাথে বা ভার্বের আগে একটি নট থাকতে পারে। যেরকম আমরা কি বললাম, যেমন একটা বাক্য আমি যদি বলি যে কি বলা আছে, যেমন ফাহিম ড্যাশ নট টেক হিজ মম টু দ্য হসপিটাল। আমি হস লিখলাম জাস্ট। দেখেন, ফাহিম ড্যাশ নট টেক হিজ মম টু দ্য হসপিটাল। এখানে এই বাক্যটা একটু খেয়াল করে দেখেন, আপনাদের এই জায়গাটাতে কনফিউশন হতে পারে যে আমরা তো বাক্যের মধ্যে বা রাইট ফর্ম ভার্বে দেখেছি এই ব্র্যাকেটের মধ্যে বেসিক্যালি টেক থাকে বা যে কোনো একটা ভার্ব থাকতে পারে, বি ভার্ব থাকতে পারে, তারপর টেক, ওয়ার্ক, গো, ব্লা 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 আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু নট যুক্ত এটা তো কখনো দেখি নাই। এইটা নিয়ে আপনাদের কনফিউজড হতেই পারেন। আপনারা মাথায় রাখবেন, যখন কোথাও নট যুক্ত থাকে, আমরা কোনো বাক্যকে নেগেটিভ করার সময় কি রাখি? মেইনলি কি রাখি? নেগেটিভ করার সময় নটটা কার সাথে বসাই? অক্সিলারি ভার্বের সাথে না। যেমন হি ইজ নট হিয়ার, সে এখানে নেই, ইজ এর সাথে নট বসিয়েছি। দে আর নট হিয়ার, আর এর সাথে নট বসিয়েছি। তারপরে হচ্ছে মাই ফাদার, ঠিক আছে, ডিড নট কাম। এইরকম, অর্থাৎ এই নটটা কার সাথে বসতে পারে? শুধুমাত্র অক্সিলারি ভার্বের সাথে বসতে পারে, আর কারোর সাথে বসে না। নট কার সাথে বসে? শুধুমাত্র অক্সিলারি ভার্বের সাথে বসে। তাহলে এই বাক্যের মধ্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। তো কোনো রাইট ফর্ম অফ ভার্বে যদি এরকম ভার্বের সাথে নট থাকে, তখন মাথা রাখতে হবে যে আমাদের অক্সিলারি ভার্ব একটা এক্সট্রা নিতে হবে। এবং সেই অক্সিলারি ভার্ব হিসেবে কি কি বসতে পারে? ডাজ বসতে পারে, তারপর আপনার কি বসতে পারে? ডু বসতে পারে, অথবা ডিড বসতে পারে। ডু, ডিড, ডাজ, এই ডু, ডিড, ডাজ এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবে। এখন পাস্ট হলে এইটা হবে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এইটা হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে হবে মাঝখানেরটা। এটা আমরা জানি। এখন এই সাবজেক্টটা কি রয়েছে বলেন তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাকে অবশ্যই এইটা ব্যবহার করতে হবে। এখন বলেন তো, এই ডাজের সাথে যদি আমি নট ব্যবহার করি তাহলে কি হচ্ছে? ডাজ, ডাজন্ট। তাহলে ফাহিম ডাজন্ট টেক, ফাহিম ডাজন্ট টেক হিজ মম টু দ্য হসপিটাল। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটা আপনি প্রেজেন্টে এইভাবে করতে পারেন যদি পুরো প্যাসেজটা প্রেজেন্টে করতে বলে, বা আপনার মনে হয় যে না অর্থ অনুযায়ী এটাকে প্রেজেন্ট টেন্সে করতে হবে, তাহলে আপনি ডাজন্ট টেক ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনার মনে হয় না পুরো বাক্যটা বা পুরো প্যাসেজটা পাস্ট টেন্সে করা, সেক্ষেত্রে আপনি ডাজন্ট ব্যবহার করবেন না। কি ব্যবহার করবেন? তখন ডিডন্ট ব্যবহার করা যাবে। আর আমরা জানি যে ডিডটা আপনি সবার সাথেই ব্যবহার করতে পারবেন। ডিড এমন একটা ভার্ব যেটা সব ধরনের সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ক্যামেরাটা একটু ঠিক করে রাখছি। আই গেস এখন সমস্যা হবে না। এত নেট প্রবলেম হলে কি চলবে? নেট তো আমাদের সমস্যা না মোস্তাফিজুর ভাই, নেট আমাদের সমস্যা না। আমি অনেক হাই স্পিড নেট ব্যবহার করি এখানে, হয়তো আপনার নেট সমস্যা করছে। ডাজন্ট টেক, এক্স্যাক্টলি
সুমাইয়া আক্তার মুন্নি বলেছেন, রকি বলছেন স্যার আই এম লেট ফর প্রেয়ার। কোনো সমস্যা নাই, যারা নামাজ পড়েন 10:30 পর্যন্ত নামাজ পড়েই চলে আসবেন, বা যারা ক্লাসে যুক্ত হতে পারেন না পরে রেকর্ড দেখে নিলেও চলবে, কোনো সমস্যা নেই। ওকে, সেকেন্ড ক্লাস কিভাবে পাবো? সেকেন্ড ক্লাসটা আমাদের পেজে আপলোড করা আছে, অথবা আমাদের ইউটিউবে দেখতে পারো। ঠিক আছে, তোমাদের এই প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা ইউটিউবে আপলোড করছি। আমাদের ইউটিউবের নাম কি? আমাদের পেজের নামেই লিঙ্গুয়াল একাডেমি। এখানে তোমাদের প্রত্যেকটা ক্লাস সিরিয়াল ওয়াইজ, প্রত্যেকটা ক্লাস সিরিয়াল ওয়াইজ, সিকোয়েন্স ওয়াইজ কিন্তু আপলোড করা হচ্ছে। অলরেডি আমরা 3টা ক্লাস আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে ইউটিউব থেকে ক্লাসগুলো দেখতে পারো। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ক্যামেরা ঠিক করেন। এখন ঠিক করেছি, এখন তো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, আমি বাকি ওইদিকে আর লিখবো না, সমস্যা নাই, এর মাঝে লেখার চেষ্টা করবো। তাহলে এই জায়গাটা কি আমরা বুঝলেন? এই জায়গাটা কি বোঝা গিয়েছে? আমাকে একটু বলেন। এবার একটু আপনারা একটা সলভ করে দেখান তো আমাকে, একটা সলভ করে দেখান। উই ড্যাশ, তাহলে কি বলবেন? এবার বলেন, উই ড্যাশ নট ইনফর্ম ইউ। এখানে আমরা কি ব্যবহার করতে পারি অ্যান্সার হিসেবে? বলেন তো, সবাই অ্যান্সার দিবেন। অ্যান্সার হিসেবে কি কি আসতে পারে বলেন, ঝটপট বলে ফেলেন, বলে ফেলেন। ডোন্ট বলেছেন, উই ডোন্ট ইনফর্ম ইউ। উই ডোন্ট ইনফর্ম ইউ বলা যায়, সমস্যা নাই। হাই ভাইয়া বিধান দাস, লেট করে ফেলেছ, ঠিক আছে, ডোন্ট ব্যবহার করা যায়। তবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? এটার অর্থ অনুযায়ী আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার না করে পাস্ট টেন্স ব্যবহার করাটা উত্তম। এটার অর্থ অনুযায়ী আমরা ডিডেন্ট ব্যবহার করাটা হচ্ছে উত্তম। ডোন্ট না দিয়ে আমরা ডিডেন্ট ব্যবহার করাটা হচ্ছে উত্তম, তাহলে অর্থের সাথে সামঞ্জস্যতা থাকে। কি বলবো? উই ডিডেন্ট ইনফর্ম ইউ, আমি তোমাকে কি করিনি, জানাইনি। ঠিক আছে, আমরা তোমাকে জানাইনি। এটা নিয়ে কোনো সমস্যা আছে? তাহলে আমরা এটা বুঝলাম। and that was the number 4th or 5th, number 4th I guess, right? আচ্ছা, ওকে, এবার আমরা দেখব নাম্বার 5th। কি বললাম? সিন্স এবং ফরের ব্যবহার। এই 5 নাম্বার যেটা সিন্স এবং ফর, সিন্স এবং ফরের পর যদি টাইম উল্লেখ থাকে, টাইম উল্লেখ থাকলে ঠিক আছে, সিন্স এবং ফরের পর যদি টাইম উল্লেখ থাকে, একটু মাথায় রাখবেন। তাহলে কি করবেন বলেন তো? এই পরবর্তী যে বাক্যটা বা এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। অর্থাৎ যেই বাক্যে সিন্স এবং ফর থাকবে এবং তারপরে যদি একটা টাইম উল্লেখ থাকে, নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে, তবে সেই টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। এখন আমরা ফর এবং সিন্সের ব্যবহার কিন্তু শিখেছিলাম না? আমরা বলি না যে 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তাই না? 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তাই তো বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, এটা তো কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট না। যেমন আমরা বলি না 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তাই না? 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে। ইট, ধরেন এখানে একটা থাকলো রেইন, সিন্স ফর 3 days। বাক্যটা আপনাদের এরকম থাকতে পারে, ইট ড্যাশ রেইন ফর 3 days, ঠিক আছে? অথবা দে wait since morning। এই দুইটা বাক্যের মধ্যে কি হবে বলেন তো? কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর উদাহরণটা কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস
ভিএম প্লাস আইএনজি, এইটুকুই তো না? হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভিএম প্লাস আইএনজি। যেমন আপনি বললেন ইট রেইন, তাহলে রেইনের আগে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাতে হবে এবং ভার্বটাকে রেইনের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইটের সাথে কি হ্যাভ বসবে নাকি হ্যাজ বসবে? ইটের সাথে হ্যাভ বসবে না হ্যাজ বসবে। তাহলে কি বলবো আমরা? ইট হ্যাজ বিন রেইনিং। সবাই উত্তর দিয়ে ফেলবেন। উত্তর কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে। এটার ক্ষেত্রে আমরা কি করা যায় দেখেন, দে এটা থার্ড পারসন কি প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার হলে কি আমরা ব্যবহার করি? হ্যাভ ব্যবহার করি। তাহলে কি হবে? দে হ্যাভ বিন ওয়েটিং, তারা সকাল থেকে অপেক্ষা করছে। দে হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝেছি আমরা? ক্লিয়ারলি বুঝেছি? ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। ভেরি গুড, ভেরি গুড। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? কোনো সমস্যা আছে? ওকে, এখন ওকে এবারে এটা গেল 5 নাম্বার। আমি যে 12টা রুলস আজকে দিচ্ছি, এই 12টা রুলস থেকে আপনি 100% কমন পাবেন, কারণ এগুলোই বিগত 10 বছরের কোশ্চেন যদি আপনি ঘেটে দেখেন দেখবেন এর বাইরে কোশ্চেন হয়ই না। রাইট ফর্ম ভার্বে এই 12টা রুলস এর মধ্যে কোশ্চেন হয়, ঠিক আছে? তো সিন্স বা ফর প্লাস টাইম উল্লেখ থাকবে, এটা আমরা জানলাম। এবার 6 নাম্বার যদি একটু দেখি, ঠিক আছে? 6 নাম্বারটা দেখি, একটু খেয়াল করে দেখবেন। 6 নাম্বারে কি বলা আছে? 6 নাম্বারে বলা আছে যে নাম্বার 6, বারো ফোন আসতেছে যে ভেজাল। ঠিক আছে, আমরা সবাই লাইভটা একটু শেয়ার করে দিব, একটু লাইভ শেয়ার করে দিব। 6 নম্বরে এই রুলসটা খুবই ইজি, যেটা দেখেছিলাম আমরা, মূলত এটা আমরা অনেক আগে থেকেই জানি। যারা একটু বেসিক সম্পর্কে অবগত থাকেন তারা এটা জানবেন। প্রিপোজিশন, কোন বাক্যে যদি প্রিপোজিশন থাকে এবং তারপর একটা ভার্ব থাকে, মাথায় রাখবেন প্রিপোজিশনের পরে যদি ইমিডিয়েট কোন একটা ভার্ব থাকে অবশ্যই সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। কি বললাম? প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হয়। আমরা বলি না অনেক সময় যে থ্যাংক ইউ ফর, এখানে আপনারা মনে করেন যে এ নাম্বারের শূন্যস্থান দিয়ে থাকলো কাম, থ্যাংক ইউ ফর ড্যাশ কাম। এবার আপনাকে বললো যে পুলিশ is here for কি বলা যায়? ফর ধরেন পিক ইউ আপ, এই যে বাক্যটা খেয়াল করে দেখেন, দুইটা বাক্য, তাহলে ফর আছে এখানে, এখানে ফর আছে। প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব থাকে তাহলে এটা প্রিপোজিশন, এরপর একটা ভার্ব আছে, এটা প্রিপোজিশন, এরপর একটা ভার্ব আছে। এরকম থাকলে অবশ্যই তার সাথে আইএনজি যুক্ত করব। তাহলে কি বলবেন? আমি থ্যাংক ইউ ফর কামিং, কামটা কি হয়ে যাবে? থ্যাংক ইউ ফর কামিং। এরপর পুলিশ ইজ হিয়ার, পুলিশ এখানে এসেছে। ফর পিকিং ইউ আপ, পিকিং ইউ আপ কি হবে? পিকিং ইউ আপ। ক্লিয়ার? এগুলো কিন্তু খুব ইজি জিনিস, খুব কঠিন জায়গা থেকে প্রশ্ন আসে না আপনাদের এইচএসসিতে, ঠিক আছে? খুব কঠিন জায়গা থেকে প্রশ্ন আসে না, আপনাকে শুধু চোখ কান খোলা রাখতে হবে, আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ। বিধান বলেছেন ভাই আমি রংপুর থেকে, খুবই ভালো বিধান। রংপুরে, আমিও তো রংপুরের মানুষ, আমার বাসা গাইবান্ধায়, পলাশবাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর পিকিং ইউ আপ। ওকে, এবার আমরা দেখব এইটার ক্ষেত্রে একটা জিনিস ঘটে যে নাম্বার 7, কিছু কিছু ফ্রেজ আছে, কিছু কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, যেমন 7 with a view to, look forward to, ঠিক আছে, get used to, তারপর আর কি আছে? লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, তারপর আর কি কি আছে বলেন? প্রেফার টু, তারপর হচ্ছে এডিক্টেড টু, ডিভোটেড টু। এগুলো মূলত আমার বইয়ে আপনি পেয়ে যাবেন।
prefer to, addicted to, dedicated to। এই যে শব্দগুলো আছে বা ফ্রেজগুলো আছে, এই ফ্রেজগুলোর পর যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বটার সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। কি বললাম আমি? এই ফ্রেজগুলোর পর যদি কোনো ভার্ব থাকে, সেগুলোর সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। এখন প্রশ্ন হলো, আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে স্যার, অনেক ধরনের ফ্রেজ আছে, এরকম অনেক ফ্রেজ আছে যেগুলোর সাথে আইএনজি যুক্ত হয় না যার পরে, কিন্তু এগুলোর মধ্যে এমন কি আছে যার ফলে ভার্বটার সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হয়? কেন, কি কারণে, দরকারটা কি? ঠিক আছে, যেমন খেয়াল করে দেখেন, উইথ আ ভিউ টু বাদ পড়লো কেন? উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, প্রিফার টু, এডিক্টেড টু, এই সবগুলোকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলা হয়? প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, প্রিপোজিশনাল ফ্রেজ গুলো কি প্রিপোজিশনের মধ্যে পড়ে না? প্রিপোজিশনাল ফ্রেজ মানেই হচ্ছে প্রিপোজিশন। এর আগের রুল থেকে আমরা কি জানলাম? যে প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব থাকে, তার সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হয়। একটু আগে আমরা জানলাম থ্যাঙ্কস ফর কামিং এন্ড অল দ্য স্টাফ। তাহলে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে গেলে বা যদি যায়, তাহলে অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেজের পরও যদি ভার্ব থাকে, তার সাথেও আইএনজি যুক্ত হবে। এই প্রত্যেকটা উইথ দ্য ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, প্রিফার টু, এডিক্টেড টু, এগুলো সবগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এন্ড দ্যাটস ওয়াই এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝেছেন? আচ্ছা, থ্যাংক ইউ। ভাই, আপনি কি পাভেল ভাইকে চেনেন? হ্যাঁ, পাভেল ভাইকে চিনি। এয়ারপোর্টের আশেপাশে না, আমি বাড্ডাতে থাকি। তো এয়ারপোর্টের যে রুট দিয়ে মানে এরোপ্লেন ওঠানামা করে, এটা হচ্ছে আমার একদম পরে বাসার উপর দিয়ে। তো দেখা যায় যে যত প্লেন আছে না, সব আমার বাসার উপর দিয়ে উড়ে চলে যায়। ঠিক আছে, আগে গ্রামে কি করতাম আমরা, আমি জানি না তোমরা করছো কিনা, গ্রামে তো আসলে প্লেন এভাবে দেখা যেত না, মানে খুব কম, রেয়ার দুই একটা হেলিকপ্টার বা প্লেন বা বিমান এগুলো যখন আসতো বা ফাইটার গুলো, তো যখন কোনো হেলিকপ্টার যাইতো বা কোনো প্লেন যাইতো, সব ছেলে মেয়ে চিল্লাচিল্লি করতাম আমরা, এই হেলিকপ্টার, এই প্লেন আসছে, প্লেন আসছে, সবাই দেখো, উপরে তাকা দেখো। দে ওয়ার লাইক যে কি না কি আসছে পুরা। এখন এটা গেট ইউজ টু হয়ে গেছে, এখন সব খুবই নর্মাল মনে হয়, কিন্তু আগে কিন্তু এটা আমরা করতাম, এটা সবাই করতাম। এখনো দেখবা গ্রামের কিছু ছেলে মেয়ে প্লেন দেখলেই পুরা হুড় হুড় করে চিল্লাচিল্লি করে যে প্লেন আসতেছে, প্লেন আসছে, উপরের দিকে তাকাও সবাই। কত করছি এক্স্যাক্টলি এটা, এটা আমি নিজেও করছি, প্রচুর প্রচুর হয়েছে এটা। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব পরবর্তীটা। আচ্ছা, 8 নাম্বারটা যেটা রয়েছে, 8 নাম্বার, নাম্বার 8, নাম্বার 8, এইটাকে আমি বলি সতীন থিওরি। এটা খুব মজার, সতীন থিওরি। এটা নামটা শুনে আপনাদের কাছে উইয়ার্ড মনে হতে পারে যে সতীন থিওরি আবার কেমন, কি জিনিস। এখন এখানে যে জিনিসটা ঘটে, আমি আপনাদের ছোট্ট একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প, ঠিক আছে? আমার কথাই চিন্তা করেন না কেন, আমার কথাই চিন্তা করেন, আমি অন্য কাউকে ছোট না করি, আমার নিজেকে ছোট করি বোঝানোর জন্য। মনে করেন লিমন স্যার, এখন লিমন স্যার তো বিবাহিত, মিমকে বিয়ে করছে, আপনাদের মিম ম্যামকে। এখন ধরেন পাশাপাশি আমি আরেকজনকে বিয়ে করলাম, তাহলে আমার বউ কয়টা? দুইটা না? আমার বউ কয়টা? দুইটা। মিম হচ্ছে বড় বউ, আর কে, আমি যাকে দ্বিতীয় বিয়ে করলাম সে হচ্ছে ছোট বউ। এবার আমাকে বলেন তো, মিম এবং ওই ছোট বউ, এনারা দুইজন সম্পর্কে কি হয়? সতীন না? মিম এবং ওই ছোট বউ সম্পর্কে তারা সতীন, একে অপরের সম্পর্কে সতীন। এবার আমাকে বলেন, সতীনের মধ্যে সম্পর্কটা কেমন হয়? মারামারি, কাটাকাটি, সবসময় চুল ছেঁড়াছিড়ি, টানাটানি, এর বিরুদ্ধেও কথা বলে, ওর বিরুদ্ধেও কথা বলে, হয় না এরকম? তো বিয়ের পর এমন হয়েছে যে মিম কি করে, এসে ওই ছোট বউয়ের নামে আমার কানে, বাম কানে এসে বলে যে ও তো খারাপ, ও তো বাইরে এরকম এরভাবে ঘোরাফেরা করে, এর সাথে ঘুরে, ওর সাথে কথা বলে। মানে মিম চায় আমি ছোট বউকে ঘর থেকে বের করে দেই, বাড়ি থেকে বের করে দিই, ওর সবকিছু কেড়ে নেই। সেম ভাবে আমার ছোট বউ আবার আমার কানে এসে ভরে, আরেক কান, যে আপনার বড় বউ তো খারাপ, এই সেই, এই হচ্ছে সেই হচ্ছে, ও ঠিক মতো কাজ করতে পারে না, কাজ করে না, অনেক কিছু বলে। তার কারণ কি, সেও চায় আমি মিমকে ঘর থেকে বের করে দিই। তো দুই সতীনের বৈশিষ্ট্য তো এরকম,
তারা চায় 103 কে এক্সিকিউট করতে, ডিক্লাইন করতে, মানে যাতে করে আমি বের করে দিই। এখন খেয়াল করে দেখেন, এখানে বেসিক্যালি 203, এই 203-এর কারণে বিপদে পড়ছে কে? আমি, রাইট? তো এই যে একটা পরিবারে যেমন 203 শান্তিতে বসবাস করতে পারে না, কি বলেছি আমি? একটা পরিবারে 203 থাকলে সেই পরিবারে শান্তি থাকে না, বা সেই পরিবারটা শান্তিতে বসবাস করতে পারে না। তেমনি একটা বাক্যের মধ্যে যদি দুইটা ফাইনিট ভার্ব থাকে, এই দুইটা ফাইনিট ভার্ব কখনো একটা বাক্যে শান্তিতে বসতে পারে না, এরা দুইটা সতীনের মতো আচরণ করে। কি বললাম আমি? একই বাক্যে যদি দুইটি ফাইনাইট ভার্ব থাকে, তবে তারা কি করে? একে অপরের সাথে সতীনের মতো আচরণ করে। সতীনের মতো আচরণ মানে কি? একে অপরকে বের করে দেয়া। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব, একটা বলে কি, একটা চায় আরেকটাকে বের করে দিতে, আবার দ্বিতীয়টা চায় প্রথমটাকে বের করে দিতে। এখানে বের করে দেয়া মানে হচ্ছে ক্ষমতাচ্যুত করা, ক্ষমতা কেড়ে নেয়া। এখন এই ফাইনাইট ভার্বের তো একটা ক্ষমতা আছে। কি ক্ষমতা? ফাইনাইট ভার্ব একা একা চলতে পারে, একা একা বাক্য গঠন করতে পারে, কিন্তু নন ফাইনাইট ভার্ব কিন্তু একা বাক্য গঠন করতে পারে না। তার মানে নন ফাইনাইট ভার্বের কোনো ক্ষমতা নাই। এই জন্য দুইটা ফাইনাইট ভার্বের মধ্যে যখন মারামারি লাগে, ঝগড়া লাগে, তখন একটা ফাইনাইট ভার্ব কি করে? আরেকটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করে দেয়, ওর ক্ষমতা কেড়ে নেয়, যাতে করে ও আর কিছু করতে না পারে, ও বাক্যের মধ্যে অন্য কোনো বাক্যে নিজে নিজে একটা অর্থ প্রকাশ না করতে পারে, বা অন্য যে কোনো একটা বাক্য নিজে তৈরি করতে না পারে। এটা হচ্ছে এই কাজ করে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াইলো, সোজা ভাষায়, সিম্পল ভাষায় যদি আমি বলি, একটা বাক্যের মধ্যে যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে একটা ফাইনাইট ভার্ব আরেকটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করে দেয়। এখন এই জায়গায় কি আমি বুঝছি? এটা কি বুঝছি? হ্যাঁ, আজকে আমার খবর আছে। তাহলে এবার আমরা একটা উদাহরণ দেখি, একটু বুঝে ফেলি। এখন একটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করার জিনিস বা উপায় হচ্ছে দুইটা। একটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করার উপায় কয়টা? দুইটা। একটা হচ্ছে 2 + V1, মানে ইনফিনিটিভ, যেটাকে আমরা বলি। ইনফিনিটিভ পড়েছি না গত ক্লাসে? 2 + V1 কি বোঝাতে? যদি উদ্দেশ্য বোঝায়, যদি কোনো উদ্দেশ্য বোঝাতে। কিন্তু যদি কোনো উদ্দেশ্য না বোঝায়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? V1 + ing। এই দুইটা ওয়েতে একটা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা বাক্যে দেখার চেষ্টা করি, একটা বাক্য লিখি উপরে। যেমন আমি বললাম যে they found me jump from the roof. They found me jump from the roof. এখানে দেখেন, খেয়াল করে দেখেন, found একটা ভার্ব, jump একটা ভার্ব। এখন এই বাক্যের মধ্যে রাইট ফর্ম ভার্বে আপনাদের কোশ্চেনটা এরকম হতে পারে, এরকম থাকতে পারে, ঠিক আছে? শূন্যস্থান এখানে দেওয়া থাকলো, জাম্পের মধ্যে ব্র্যাকেট লাগানো আছে। এখন আপনি চিন্তা করেন তো, এখানে ফাউন্ড আছে, ভার্ব আছে, এখানে জাম্প আছে, আপনি কোনো রুলসের সাথে কানেক্ট করতে পারছেন না। দেখেন, দুইটা কিন্তু ফাইনাইট ভার্ব, তার মানে এরা সতীনের মতো আচরণ করবে, সতীন থিওরি। ওকে, তাহলে কি করবেন? এই দ্বিতীয় ভার্বটাকে কি করতে হবে? নন ফাইনাইটে রূপান্তর করতে হবে। নন ফাইনাইটে রূপান্তর করা কয়টা নিয়ম? দুইটা। 2 + V1 আর হচ্ছে V1 + ing। উদ্দেশ্য বোঝালে 2 + V1, আর উদ্দেশ্য না বোঝালে V1 + ing। আমাকে বলেন তো, they found me jump from the roof, তারা আমাকে খুঁজে পেল কি অবস্থায়? যে মানে রুফ থেকে লাফ দেওয়া অবস্থায়। তাহলে এটা কি কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে? কোনো উদ্দেশ্য না। যেমন আপনি যদি বলেন যে আমি তোমাকে নিতে যাব, I will go to pick you, but to take you, but to like bring you। তাহলে খেয়াল করে দেখেন, আমি তোমাকে নিতে যাব, এটা তো একটা উদ্দেশ্য। আমি কোন উদ্দেশ্যে যাব? তোমাকে নিতে যাব। সেক্ষেত্রে আপনি 2 + V1 ব্যবহার করতে পারেন, আমি ওইটাও দেখাবো। এখন তার মানে এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে না, এই কারণে আমরা কি ব্যবহার করব? V1 + ing। কি হবে উত্তর? জাম্পিং। তাহলে কি বলবেন আপনি? they found me jumping from the roof। ক্লিয়ার? they found me jumping
from the roof. Clear? বুঝলেননি? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। রকি বলেছেন যে স্যার আই এম লেট ফর দ্য প্রেয়ার, কুড ইউ প্লিজ রিপিট দ্য ফার্স্ট সেকশন অফ দ্য ক্লাস as as a summary? I'm extremely sorry dear, it will kill a lot of time I guess. So one thing you can do, which is that you can just recap the class, or you can just watch the class later on, and I'll suggest you to watch the recorded version. Okay, so I'll be uploading it maybe tonight or tomorrow in our like YouTube channel, and at the same time you will find it in our Facebook page. Okay, thank you. তাহলে এটা আমরা বুঝলাম, and that was what number 8, 8 নাম্বার ছিল, এটা আমরা বুঝলাম। আচ্ছা, ক্লিয়ার কনসেপ্ট? কোনো ভেজাল আছে? পরিবেশ কিন্তু সুন্দর। এবার আমাদের 9 নাম্বার রুলটা কি? 9 নাম্বারটা হচ্ছে যে কোনো বাক্যে যদি just now, already, yet এগুলো থাকলে কি হয়? বাক্যটি সবসময় প্রেজেন্ট পারফেক্টে হয়। মাথায় রাখবেন, বাক্যটি সবসময় কিসে হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়, মাথায় রাখবেন। তাহলে জাস্ট নাও, অলরেডি, ইয়েট এগুলো যদি থাকে তাহলে বাক্যটি সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। যেরকম আমরা বলতে পারি আপনাকে, they leave the place just now. দেখেন, এই বাক্যের মধ্যে আপনার কাছে দেখে খুব নরমাল এবং ইজি মনে হতে পারে, কিন্তু এই দুইটা কিওয়ার্ডের কারণে কিন্তু বাক্যের নিয়মটা পুরো পরিবর্তন হয়ে যাবে বা পরিবর্তন হয়ে গিয়েছে। জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট, তার মানে আমরা এটাকে কি করব? প্রেজেন্ট পারফেক্ট করব। তাহলে আমরা উত্তরে কি বলবো? they have left the place just now. তারা মাত্র জায়গাটা ছেড়ে দিল বা চলে গেল জায়গা থেকে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? আমাকে একটু বলেন, বুঝলেননি? কোন কোন দিন ক্লাস হয় আমাদের? সপ্তাহে 4 দিন ক্লাস হয়, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 4 দিন, ঠিক রাত 10টায়। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 4 দিন ক্লাস। তাহলে আপনাদের ক্লাস আমার সাথে আবার কবে পড়বে? আবার আগামী সোমবার আমার ক্লাস পাবেন, ঠিক আছে? হ্যাঁ, না প্রিমিয়াম না। আচ্ছা, ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, which is that, এটা আমরা ক্লিয়ার? এটা কোনো সমস্যা আছে? নাই। 10 নাম্বারটা হচ্ছে 10 নাম্বার, এটাকে প্যারালালিজম বলে। বেসিক্যালি প্যারালালিজম মানে হচ্ছে দুই পাশের সেম জিনিস থাকে। নাম্বার 10, মূলত অনেক সময় আমরা দেখি যে একটা বাক্যের মধ্যে দুইটা ক্লজ থাকতে পারে, এবং দুইটা ক্লজ অর, এন্ড এবং বাট, এই তিনটা যারা যুক্ত থাকতে পারে, অর, এন্ড এবং বাট। তো যে কোনো বাক্যে যদি অর, এন্ড এবং বাট মাঝখানে থাকে, তাহলে এর আগের অংশের এবং এর পরের অংশের দুইটা অংশের টেন্স একই হবে। কি বললাম আমরা? এন্ড, বাট, অর এগুলো দ্বারা কোনো বাক্যে দুইটা অংশ যদি যুক্ত থাকে তাহলে দুইটা অংশের টেন্স একই রকম হয়। কি রকম? যেমন আমরা একটা উদাহরণ দেই, I to Dhaka and my father come to the station to pick me. ঠিক আছে? দেখেন, I went to the Dhaka, দেখেন to pick me, এইটা আমি একটু মুছে দিয়ে এখানেও একটা শূন্যস্থান বসা দিই। ঠিক একটু আগে যেটা বুঝাইলাম, তাহলে এটাও হয়ে যাবে আপনাদের। দেখেন, খেয়াল করে দেখেন তো, এখানে কি বললাম আমরা? I go to Dhaka and my father dash come to the station dash pick me। এখানে and দ্বারা যুক্ত রয়েছে কয়টা অংশ?
এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এই বাকি একটা অংশ, এটা একটা অংশ, দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে। তাহলে আপনি বলেন আই গো টু ঢাকা, তো হয় না, আমি ঢাকায় যাই এরকম তো বলি না, আমি ঢাকায় গেলাম বা আসলাম এরকম বলি না আমরা। তাহলে কি বলবো আমরা? অ্যান্ড দ্বারা যুক্ত, মনে করেন এটা পাস্ট টেন্সে আপনি করলেন, তাহলে কি হবে? আই ওয়েন্ট টু ঢাকা। এখানে ওয়েন্ট মানে পাস্ট ইনডিফিনিট করছেন, তার মানে অ্যান্ড এর পরবর্তী এই ভার্বটাও কিন্তু পাস্ট ইনডিফিনিটই হবে। তাহলে আপনি কি বলবেন? কেম। আই ওয়েন্ট টু ঢাকা and my father came to the station। এবার দেখেন came to the station, আমাকে বলেন তো এখানে এই অংশ একটা ক্লজ, তাই না? এখানে একটা ভার্ব আছে, এটা অ্যাকসেপ্টেবল। এখন এন্ড এর পরে মাই ফাদার, এটা একটা অংশ না? এন্ড এর পরে এটা একটা অংশ না? এটা আলাদা একটা অংশ। এই অংশের মধ্যে কয়টা ভার্ব আছে দেখেন তো? এই কাম একটা ভার্ব এবং পিক আরেকটা ভার্ব, এবং দুইটাই ফাইনিট ভার্ব, তাই না? একটু আগে আমি বুঝালাম। তাহলে দুইটা ফাইনিট ভার্ব যদি কোনো বাক্যে থাকে, একটা নন ফাইনিটে রূপান্তর করতে হয়। একটু আগে বললাম কয়টা উপায় আছে? দুইটা উপায়। 2+V1 কখন হয়? উদ্দেশ্য বোঝালে। আর V1 প্লাস আইএনজি বসে তখন উদ্দেশ্য না বোঝালে। এখন এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা দেখেন তো। কেম টু দ্য স্টেশন পিক মি, আমাকে নেয়ার জন্য আসলো। তাহলে নেয়ার জন্য, এটা নেয়ার উদ্দেশ্যেই তো এসেছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। তার মানে আমরা কি ব্যবহার করব? জাস্ট টু পিক ব্যবহার করব। এরকমও কিন্তু আসতে পারে, ক্লিয়ার? এরকমও কিন্তু আসতে পারে, বুঝতে পেরেছি? ওয়েন্ট, কেম এন্ড পিকিং না, ঈশিতা ভুল হয়েছে, এটা পিকিং হবে না, ইট উইল বি টু পিক। ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটা আমরা বুঝে ফেললাম। এবার আমাদের পরবর্তী অংশটা রয়েছে, পরবর্তী রুলটা হচ্ছে যে 11 নম্বর। 11 নম্বর রুল কোনটা? 11 নম্বর রুলের ক্ষেত্রে দেখেন, এটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। 11। সো প্যাসিভ ভয়েসে বেসিক্যালি কি হয় আমাদের ক্ষেত্রে? প্যাসিভ ভয়েস আপনি দেখবেন রাইট ফর্ম ভার্বে প্যাসিভ ভয়েস কিন্তু প্রচুর আসে, দেখবেন প্রত্যেকটা কোশ্চেনে একটা অথবা দুইটা প্যাসিভ ভয়েস থাকবেই। এজন্য ভয়েসটা খুব সুন্দর করে ক্লিয়ার করবেন। রাইট ফর্ম ভার্ব ক্লিয়ার করতে গেলে, জানতে গেলে, বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেও কিন্তু ভয়েস আছে, সো এইটাও কিন্তু খুব সুন্দর করে জানতে হবে। ওকে, সো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এখানে দুইটা নিয়ম মূলত আসে। কয়টা নিয়ম আসে? দুইটা নিয়ম আসে। একটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্বের পর কি হয়? V3 হয়। এবং আরেকটা নিয়ম হচ্ছে কি, যদি মোরাল অক্সিলারি থাকে তাহলে মোরাল অক্সিলারির পর B প্লাস V3 হয়। আমি উদাহরণ দিব, টেনশন নেওয়ার কিছু নাই। দেখেন, যেমন আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বলি যে, যেমন the car dash take, the car dash take। এবার বলেন তো গাড়িটাকে নেওয়া হলো, the car। এবার এইখানে খেয়াল করে দেখেন, the car এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি নিব? the car। ওই যে বললাম যে এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে না, সেক্ষেত্রে আপনি বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে নিতে পারেন, বা ডু ডিড ডাজ নিতে পারেন। এখানে দেখেন the car এর সাথে কি বসবে? am is are এর মধ্যে the car is taken। যারা প্যাসিভ ভয়েস জানেন তারা কিন্তু করতে পারবেন, the car is taken। এখানে যেটা ঘটেছে, অক্সিলারি ভার্ব আমরা একটা নিলাম, তারপরে কি V3 বসেছি, তাই না? অক্সিলারি ভার্ব প্লাস V3, the car is taken, তাই না? the car is taken। এবার যদি এরকম হয়, I could বা he might, না মাইট না দিয়ে ক্যান দেই, বেটার হবে, বুঝবেন। হি ক্যান এই বাক্যটা দেখেন, হি ক্যান ড্যাশ ব্রিং টু ইউ, হি ক্যান ড্যাশ
bring to you। এখন এখানে he can be brought to you ব্যবহার করতে পারি আমরা প্যাসিভ হিসেবে, কি he can be brought। কেন? এই যে ক্যান থাকার কারণে আমরা এক্সট্রা একটা বি নিলাম, তারপরে ভি3 নিয়েছি। এই যে একটু আগে বললাম যে যদি মডাল অক্সিলারি থাকে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোকে মডাল অক্সিলারি বলা হয়। তো কোনো প্যাসিভ ভয়েসের করার ক্ষেত্রে যদি কোনো মডাল অক্সিলারি থাকে, অবশ্যই আপনাকে কি করতে হবে, তারপর একটা বি নিয়ে তারপর ভি3 ব্যবহার করতে হবে। এখন আপনার মনে আসতে পারে যে স্যার রাইট ফর্ম ভার্বে আমি কেমনে দেখে বুঝবো কোনটাকে প্যাসিভ করতে হবে? আপনি অর্থ দেখেই বুঝবেন। আপনি যদি অর্থটা একটু পড়ে দেখেন তাহলে দেখবেন যে এই অর্থটা অ্যাক্টিভে মিলছে না। এই অর্থটা আপনি যেটা বলছেন নর্মাল ভাবে যে অন্য অন্য বাক্যগুলো করছেন সেরকম ভাবে মিলছে না। তার মানে ওই বাক্যগুলোকে প্যাসিভ করে দেখেন, মিলে যাবে, অর্থগুলো মিলে যায়। তো এই অর্থের দিকে একটু খেয়াল রাখতে হবে। আর যারা ভয়েসটা এখনো করেন নাই অবশ্যই কমপ্লিট করে ফেলেন। ওকে, বি ব্রট, এক্স্যাক্টলি, বি ব্রট না বি ব্রট হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি, ক্লিয়ার? কোনো সমস্যা আছে এটুকুতে? নাই। তাহলে এটা আমরা বুঝলাম 11 নাম্বার। এবার 12 নাম্বারটা একটু দেখার চেষ্টা করি। 12 নাম্বার হচ্ছে লাস্ট ওয়ান। 12 নাম্বারটা হচ্ছে লাস্ট ওয়ান, নাম্বার 2। এটা হচ্ছে কন্ডিশনাল বলি বেসিক্যালি, কন্ডিশনাল। যারা কন্ডিশনাল সম্পর্কে ধারণা কম তারা কন্ডিশনাল সম্পর্কে, আমি একটা কালকে একটা ক্লাস আপলোড দিব না কন্ডিশনাল নিয়ে। 3 প্রকার কন্ডিশনাল, মূলত 4 প্রকার কন্ডিশনাল হয়। একটা হচ্ছে জিরো কন্ডিশন, একটা কি জিরো কন্ডিশন যেটাতে কোনো ইফ থাকে না, একটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশন, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, আর আরেকটা হচ্ছে থার্ড কন্ডিশন। এই 4টা কন্ডিশন থাকে। রাইট ফর্ম ভার্বে এই কন্ডিশনটা আসে না। রাইট ফর্ম ভার্বে এই কন্ডিশনের কোনো ব্যবহার নাই। তার মানে আপনাকে 3টা কন্ডিশন মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এটা নিয়ে একটা কমপ্লিট একটা ক্লাস নেওয়া যাবে। তো আমি যেটা করব, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন এখন যদি বোঝাই ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে এবং তোমরাও বুঝতে চাইবে না, যেহেতু রোজা রোজা রেখে নামাজ টামাজ পড়ে এসে ক্লাস করতে বসেছো, এত লেন্দি না করি। তো এই পার্টটা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন একদম ডিটেইলসে আমি তোমাদের একটা ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ কালকে। আমার ভিডিও অলরেডি শুট করা আছে, সেই ভিডিওটা দেখে তোমরা এই 3টা কন্ডিশন কমপ্লিট করে নিবা বা ক্লিয়ার করে নিবা। ঠিক আছে? আমি আশা করছি এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। তাহলে এই 12টা রুল, এই 12টা রুল যদি তুমি পড়ো, ওকে, এই 12টা রুল যদি তুমি পড়ো তাহলে কি হবে? এই 12টা রুল শুধু পড়লে কিন্তু হবে না, মনোযোগ দিয়ে শোনো, এই পার্টটাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। তোমার এইচএসসি তে তুমি যদি কমপ্লিট মার্ক পেতে চাও, রাইট ফর্ম ভার্বে 100% মার্ক পেতে চাও, রাইট ফর্ম ভার্বে যদি 100% মার্ক পেতে চাও, তোমাকে এই হট 12টা রুল খুব সুন্দর করে ক্লিয়ার করতে হবে। হট 12 রুলস, এই 12টা রুল একদম যাতে করে এর মধ্যে কোনো ভেজাল না থাকে সুন্দর করে ক্লিয়ার করবা। শুধু ক্লিয়ার করলেই হবে না, কমপক্ষেও 20 থেকে 30টা বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। বোর্ড কোশ্চেন সলভ করবা, ঠিক আছে? শুধু কিন্তু পড়লেই হবে না, আজকের ক্লাস করে বসে থাকলে হবে না। বোর্ড কোশ্চেন সলভ না করলে এগুলো 2 দিন পর আবার ভুলে যাবা, থাকবে না মাথায়। ওকে, বা এটার সাথে আমি যেগুলো পড়াইলাম এই রুলগুলোর সাথে কোশ্চেনের কানেকশন বুঝবা না। রুল ঠিকই মাথায় থাকবে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে মনে হবে আমি কিছুই পারি না। এই জন্য বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। বোর্ড কোশ্চেন সলভ করলে তুমি তখন ওই রুলগুলোর অ্যাপ্লিকেশন গুলো বুঝতে পারবা, যে কোশ্চেনের মধ্যে অ্যাপ্লিকেশন গুলো কিভাবে করতে হয় এবং এগুলোর অ্যান্সার আমি কিভাবে ক্র্যাক করব। ওকে, এই জন্য কি করবে, এখন তোমাদের কাজ এই 12টা রুল সুন্দর করে বাসায় একটু দেখার পর 20 থেকে 30টা বোর্ড কোশ্চেন সলভ করে ফেলা। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? ওকে, হি ইজ ব্রট টু ইউ, তাকে আনা হলো। হি ইজ ব্রট টু ইউ, মোহাম্মদ মুনির ভাই, ঠিক আছে? তাকে আনা হলো এর অর্থ, ঠিক আছে? তাকে আনা হলো, তাকে আমরা আনলাম, এটা অ্যাক্টিভ, ঠিক আছে? হি ইজ ব্রট টু ইউ, তাকে আনা হলো, এটা হচ্ছে প্যাসিভ। ক্লিয়ার? বুঝতে পেরেছি?
কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আগামী ক্লাস কবে হবে? সোমবার। আগামী ক্লাসে নতুন একটা টপিক ধরবো এবং ওই ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সবগুলো জিনিস কমপ্লিট করার চেষ্টা করব। আপনারা যারা এইচএসসি 24 ব্যাচ বা 23 ব্যাচ, আপনাদের জন্য আমাদের একটা কোর্স রানিং আছে এখন, এইচএসসি ব্যাচের কোর্স রানিং, মাত্র 900 টাকায়, মাত্র 900 টাকায় আপনাদের ফুল সিলেবাস কমপ্লিট। সেকেন্ড পেপারে ফুল সিলেবাস, আমার ক্লাস, আমি এবং শেফা মিস দুইজন ইনস্ট্রাক্টর আছি, আমি এবং মার্জান হাবিব শেফা দুইজন ইনস্ট্রাক্টর। 900 টাকা ইংলিশ সেকেন্ড পেপারের ফুল সিলেবাস কমপ্লিট। ঠিক আছে, যদি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও আমাদের পেজে একটা মেসেজ করতে পারো। ঠিক আছে, আমাদের পেজে মেসেজ করতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করতে পারো। এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করতে পারো 01798049025। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও কিন্তু তোমাদের আমাদের এইচএসসি কোর্সটা সম্পর্কে তোমাদের জানানো হবে। ক্লিয়ার? ওকে। প্যাসেজ নারেশন নিয়ে ভিডিও করলে ভালো হতো, প্যাসেজ নারেশন নিয়ে ভিডিও দিব ইনশাআল্লাহ। ওকে, ভিডিও দিব, টেনশন নেওয়ার কিছু নাই। তাহলে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমি তোমাদের এই আজকের যে লেকচারটা রয়েছে, এই লেকচারটা খুব সুন্দর করে টাইপ করে ছবি তুলে আপলোড করবো। এটা সবাই নিজেরা তো নিবাই, নিজেরা তো সেভ করে রাখবা, শেয়ার করে দিবা সবার কাছে। ক্লিয়ার? তো আজকের মতো বিদায় রাখি, বিদায় নিই ইনশাআল্লাহ। সবাই খাওয়া দাওয়া করো, ঘুমায় পড়ো, আবার সেরিতে উঠতে হবে। দেখা হবে তোমাদের সাথে আগামী সোমবার। আর এর মধ্যে বাকি যে 3 দিন রয়েছে আমি তোমাদের শর্ট ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ। ওই শর্ট ভিডিও গুলো দেখবা, ওগুলো প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, এই লাইভ ক্লাস গুলো তো করছোই, পাশাপাশি শর্ট ভিডিও গুলো দেখবা, কমেন্ট করবে এবং শেয়ার দিবা। ইনশাআল্লাহ ভালো থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।